ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। সবাই একসাথে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। আমি রবিদা, পিন্টুদা এবং বুড়োদা এই চারজন বেরিয়ে পড়েছি আজকে। এখন ঘড়িতে বাজে বিকেল 5:45। আমরা যাচ্ছি নবদ্বীপে রাস উৎসব দেখতে। কোনোদিন রাসে উৎসবে যাওয়া হয়নি। রাস উৎসব শান্তিপুর, নবদ্বীপ ওই অঞ্চলে অত্যন্ত নামকরা এবং অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। তা আজকে রাতটা আমরা ওখানেই থাকবো। ওখানে অ্যাকচুয়ালি আমাদের বুড়োদার শ্বশুরবাড়ি। বুড়োদার শ্বশুরবাড়িতেই আমরা রাত কাটাবো এবং রাস উৎসব দেখবো। অনেক জায়গা আছে রাসে দেখার। আমি নিজেও কোনোদিন দেখিনি, তাই আগের থেকে কিছু বলতে পারছি না, যতটুকু যা শুনেছি। তো আজকে যেহেতু নিজের চোখে চাক্ষুষ করব, তা আগে থেকে কিছু বলবো না, সবটাই ক্যামেরাবন্দি করব এবং নিজেও জানবো এবং যা জানবো যা দেখবো তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো চলো, আজকে আস্তে আস্তে এই সামনের গাড়িতে পিন্টুদা আর রবিদা বসেছে। পিন্টুদাকে দেখা যাচ্ছে না, একটু পাশে গিয়ে দেখাতে হবে পিন্টুদা কেমন। তো যাই হোক, রাস্তায় কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আমরা চারজনের সঙ্গেই তোমাদের পরিচয় করিয়ে দেবো। চলো এবার আস্তে আস্তে রাস্তা যেতে যেতে কথা হবে। একই রুট ধরে যাচ্ছি। আগের দিন যে রুট ধরে আমি অফিসে গেছিলাম, ঠিক একই রুট ধরে অফিসের দিকে যে রাস্তাটা যাচ্ছে, মানে রানাঘাটের দিকে যে রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তাটাই ধরেছি। এখান থেকে রানাঘাট কোর্টমোড়, কোর্টমোড় থেকে শান্তিপুর, শান্তিপুর থেকে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে নবদ্বীপ বাইপাস ধরে নবদ্বীপ টাউনে ঢুকবো। তার মানে কৃষ্ণনগর পর্যন্ত আমরা ঠিক একই রুট ধরে যাচ্ছি। এবং কৃষ্ণনগর থেকে আমি কৃষ্ণনগর টাউনের ভিতর ঢুকেছি। টাউনের ভিতর না ঢুকে কৃষ্ণনগর যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের বাঁ দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে আমরা নবদ্বীপ টাউনের ভিতর ঢুকবো। ওকে চলো তাহলে আস্তে আস্তে যেতে যেতে কথা হবে। আমার পাশ দিয়ে যে আম, শাখা নদীটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাকচুয়ালি ভাগীরথী নদী আগে এখান দিয়ে ছিল এবং সেটা আস্তে আস্তে, মানে বহু বছর আগে, 500 600 হোয়াট এভার, যাই হোক জানা নেই, ধারণা নেই। তা এই ভাগীরথী নদী আগে এইখান দিয়ে যাতায়াত ছিল আর কি। এবার সেই নদী আস্তে আস্তে পলি পড়তে পড়তে এখন আমার বাড়ির থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে চলে গেছে। যদিও আরো অনেক বেশি দূরে ছিল, এখন আবার ওদিক থেকে ভাঙতে ভাঙতে এদিকে আসছে। হয়তো আগামী দিনে কোনো সময় আবার হয়তো এখানেই চলে আসবে, জানা নেই। সেটা আমি, আমার জেনারেশন হয়তো দেখবো না, আমার পরের জেনারেশন বা তারপরের জেনারেশন বা তারপরের জেনারেশন দেখবে। তো এইখান দিয়ে কিন্তু আমরা যেটা যে পাশ দিয়ে যাচ্ছি, এই নদীটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা নামকরণটার উদ্দেশ্যই এটাই যে এটা হচ্ছে আদি গঙ্গা। এবং যে ভাগীরথী গঙ্গা এখন আমার বাড়ির থেকে 2 কিলোমিটার 2.5 কিলোমিটার দূরে, সেটাকে এখান দিয়ে ছিল। এবং আম, এটা এখন সেই মূল স্রোতটা না থাকলেও গঙ্গার সঙ্গে, মূল গঙ্গা বর্তমানে যেটা, তার সঙ্গে যেহেতু কানেক্টেড আছে, তাই এখানে কিন্তু বর্ষাকালে ভালোই জল হয় এবং আম, জোয়ার ভাটায় কিন্তু এখানেও জলকে বাড়তে কমতে দেখা যায়। তো এই নদীটাও এখানকার চাষবাসের প্রচুর কাজেই ব্যবহার করা হয়। কারণ এই অঞ্চলটা সম্পূর্ণ গঙ্গার পলি দিয়ে তৈরি এবং খুব উর্বর মাটি। তাই এখানে কিন্তু সব রকম চাষ সারা বছর হয় এবং এই বুড়িগঙ্গার জলকে কেন্দ্র করেই কিন্তু, বুড়িগঙ্গার জলের উপর নির্ভর করেই কিন্তু চাষবাস হয়। পাশাপাশি শ্যালো ডিপ টিউবওয়েল যা যা থাকার সেগুলো তো আছে। তো মেনলি নদীর স্রোতের জল যদি বলো, তাহলে এই বুড়িগঙ্গা আছে, যেটাতে সারা বছর জল থাকে। এবং সব থেকে বড় কথা, প্রচুর মাছ। মানে আমি ছোটবেলার থেকে, এখন নেওয়া হয় না, থাকা হয় না, বা সকালবেলা যাওয়া হয় না, ছোটবেলার থেকে দেখেছি প্রচুর চুনো মাছ ভেসাল দিয়ে এরা, জেলেরা যারা আর কি মাছ ধরে, তারা ফাঁস জাল পেতে বা ভেসাল দিয়ে মাছ ফাছ ধরে। এবং খুব সস্তায় খুব সুন্দর জ্যান্ত এই নদীর চুনো মাছ কিন্তু আমরা পেয়ে থাকে, এখানকার মানুষ পেয়ে থাকে। আমি এখন পাই না, কিন্তু এখানকার মানুষ কিন্তু পেয়ে থাকে। তো খুব ভালো একটা কিন্তু কাজের উৎসের জায়গা, মানে এরকম একটা নদী থেকে মাছ ফাছ ধরে লোকে, যাই হোক, সারা রাত মাছ ধরছে, সকালবেলা উঠে আর ওই মাছ বিক্রি হতে তো বেশি সময় লাগে না। কারণ এরকম একদম নদীর, গঙ্গার সঙ্গে কানেক্টেড নদীর চুনো মাছ, জ্যান্ত, সেগুলো সকালবেলায় খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। সারাদিনের রোজ উঠে যায়, রাত্রেবেলা কয়েক ঘন্টা তারা মাছ ধরছে, সকালবেলা উঠে সেগুলোকে বিক্রি করে দিচ্ছে, বিক্রি করে বাড়ি চলে যাচ্ছে, হয় অন্য কাজ করছে বা ঘুমাচ্ছে বা যাই হোক করছে। ভালো, একদিকে খুবই ভালো। তো এই বুড়িগঙ্গা সংস্কারের কাজ নিয়ে
এখানকার যারা জেলে সম্প্রদায়ের মানুষ আছেন তারা কিন্তু একটা সংগঠন করে তারা কিন্তু দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবি জানাচ্ছেন যে বুড়িগঙ্গা অবিলম্বে সংস্কার হওয়া দরকার। সংস্কার হলে কর্মসংস্থান বাড়বে এবং জেলেদেরও রোজগারের জায়গাটা হবে, আরো ভালো হবে আর কি। তা সরকারও এই নিয়ে চিন্তা ভাবনা করেছে, বেশ কিছু আমি শুনেছি স্যাংশন হয়তো হয়ে গেছে। বুড়িগঙ্গা সংস্কারের কাজ শুরু হলে এখানে কিন্তু প্রচুর জেলে, তাদের কিন্তু অনেক উপকার হবে, যারা মৎস্যজীবী মানুষ তাদের কিন্তু প্রচুর উপকার হবে। তো আমি অবশ্যই চাইবো যে এটা কাজটা খুব তাড়াতাড়ি হোক এবং সুন্দরভাবে হোক, যাতে যারা মৎস্যজীবী মানুষ তাদের যাতে উপকার হয়। চলে এসেছি রানাঘাট কোর্টমোড়। কোর্টমোড় থেকে সেই আগের দিনের মতোই আমি চলে যাব কৃষ্ণনগরের দিকে, অর্থাৎ বাঁ দিকে উপর দিয়ে NH-12। এই জায়গাটায় আগে যা জাম হতো, মানে এটা তো হাইওয়ে ছিল এই ওভারব্রিজটার নিচে, তো এই জায়গায় রানাঘাট শহরের দিকে ঢোকার রাস্তাটা ক্রসিং ছিল ন্যাশনাল হাইওয়ের সঙ্গে। তো মানে নাজেহাল অবস্থা, মানে সব সময় এখানে ভ্যান, টোটো, রিক্সা, তার মধ্যে হাইওয়ের লরি, বাস, এটা মানে যে সমস্ত ভারী যানবাহন যাতায়াত করে, তো মানে খুবই বাজে অবস্থার মধ্যে পড়তে হতো মানুষকে। তা সেখানে এখন রানাঘাট শহরটা পুরোটাই ওই ব্রিজের উপর দিয়েই চলে যায়। একদম প্রথমে হচ্ছে রেল গেটের ব্রিজ, মানে রেল লাইনের উপর দিয়ে ব্রিজটা গেছে, সেটাও আগে রেলগেট ছিল। সেই NH-12 এর উপরে রেলগেট, মানে খুব কম জায়গায় এরকম দেখা যায় যে ন্যাশনাল হাইওয়ের উপর রেলগেট, তা রানাঘাটেই ছিল। সেই অন্তত, আর রানাঘাটে তো প্রচুর ট্রেন যায়, এবার 2 মিনিট বাদে বাদেই রেলগেট পড়ে যাচ্ছে। এবার যখনই রেলগেট পড়ে যাচ্ছে তখনই ভিড় হয়ে যাচ্ছে। এবার সেই জামকে ছাড়াতে গিয়ে, আর রেল লাইন যখন ছিল সেই জায়গা ভাঙাচোরাও ছিল, এবার সেই জাম ছাড়াতে আবার টাইম লেগে যেত সেই জাম সরতে। তা তারপরে এখন সেখান দিয়ে ফ্লাইওভার হয়েছে, তো রেল লাইন কোথা দিয়ে বেরিয়ে যায় কেউ টেরই পায় না। চলে এসছে NH-12 এর উপরে। তারপরে এরকম রানাঘাট শহরের উপর দিয়ে যে কোর্ট মোড়ের উপরে একটা ব্রিজ হয়ে গেছে। আর এই চূর্ণী নদীর উপর ব্রিজটা আগেও ছিল, এটা নিচ দিয়ে চূর্ণী নদী গেছে। চূর্ণী নদীর উপর আগেও ব্রিজ ছিল, এখনো আছে, কিন্তু ব্রিজটা আগের থেকে অনেক বেশি ভালো হয়ে গেছে। তো এখন সত্যি কথা বলতে পুরো রানাঘাট শহরটা ব্রিজের উপর দিয়েই চলে যায়, অর্থাৎ ফ্লাইওভারের উপর দিয়ে NH-12 চলে যাচ্ছে, যার জন্য মানে কোথা দিয়ে পুরো রানাঘাট শহরটা কোথা দিয়ে ক্রস হয়ে যায়, যারা উপর দিয়ে যাতায়াত করে তারা কেউ টেরই পায় না। অথচ আগে রানাঘাট আসলে মনে হতো যে না, রানাঘাট এসছে, এবং এই জামের কথা মাথায় রেখেই কিন্তু পারলে আধ ঘন্টা আগে জার্নি স্টার্ট করতে হতো। তো এখন কিন্তু সেই সমস্যাটা পুরো কেটে গেছে। ন্যাশনাল হাইওয়ে কিন্তু খুব সুন্দরভাবে মানুষের যাতায়াতের দিকটা মাথায় রেখে এই ব্যবস্থাটা করে দিয়েছে। আগের দিন যখন আমি এই রাস্তা দিয়ে অফিসে গেছি, আগের ভিডিওতে আপনারা সবাই দেখেছেন, তো তখন কিন্তু মানে ছিল সকালবেলা, আর এখন সন্ধেবেলা, এখন প্রায় 5:30 তো বাজেই। এবার সকালের সৌন্দর্য একরকম, আর সন্ধেবেলার সৌন্দর্য একরকম। এখন বাজে সন্ধে 5:45। তো জানি না ক্যামেরাতে কতটা সুন্দর আসছে, সামনে আকাশটা পুরো লাল হয়ে আছে, রাস্তায় লাইটগুলো সব জ্বলে গেছে, আকাশটা লাল, নিচটা অন্ধকার একটু হয়ে এসছে। তো নিজের চোখে যেটা দেখতে পাচ্ছি সেটা যে কতটা সুন্দর লাগছে সেটা আমি জাস্ট ভাষায় প্রকাশ করতে পারবো না। ক্যামেরা বন্দি করে যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন পিন্টু তার গাড়িতে করতে হবে ফুয়েল আপ। তো আমি সাইড দিয়ে রাস্তাটা নিয়ে নিলাম, সামনে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে, যেখানে আগের দিন আমি তেল ভরেছিলাম। তো সেখান থেকেই পিন্টুদার গাড়িতে ফুল আপ করে নিই। আমার গাড়িতে এখন তেল না ভরলেও চলবে, তবে আজকে তেল ভরতে হবে, কারণ সেই অফিস থেকে ফেরার দিন অর্থাৎ গতকাল আমি তেল ভরেছিলাম 250 টাকার, সেই তেলে মোটামুটি বাড়িতে এসছি। তারপরে যা হোক এখনো চলছে, তেলটা শেষ করে তারপরেই ভরবো, মানে শেষ ইন দ্য সেন্স রিজার্ভে আসলে তারপরেই ভরবো। তাতে কত কিলোমিটার চললো সেই হিসাবটাও আমি ঠিক নিয়ে নেবো, কারণ গাড়ির মাইলেজটা না মাঝে মাঝে দেখতে হয়।
যে ঠিকঠাক পারফরমেন্স করছে কিনা। এই সামনে বাঁদিকে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, এখান থেকেই তেল ভরবো। তো দিনের একরকম সৌন্দর্য, রাতের একরকম সৌন্দর্য। আজকে আবার পূর্ণিমা, আমার ডান দিকে পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছে একটা বড় থালার মতো, আর সামনে এরকম মাখনের মতো রাস্তা, এত সুন্দর লাইট জ্বলছে। চলো, রাস্তার আনন্দ আমিও নিচ্ছি, তোমরাও নাও। চলে এসেছি সামনে শান্তিপুর। এবার এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চা খাবো, তারপরে আবার রওনা দেবো। শান্তিপুর ফ্লাইওভারের আগে দাঁড়াবো, দেখি ওরা কত দূর আসলো। একটা চায়ের দোকান দেখে দাঁড়াই। ওই তো। তো আমরা আজকে যাচ্ছি নবদ্বীপের রাস দেখতে। আমি সঙ্গে যাচ্ছি, আমার সঙ্গে আছে বুড়োদা, ওই রবিদা, পিন্টুদা কই? হ্যাঁ পিন্টুদা। পিন্টুদা ফোনে কথা বলছে। থাক, এরপর তো আমরা যখন রাসের ওখানে ঘুরবো তখন তো সবার সঙ্গে আবার ভিডিও হবে, দেখা যাবে। হয়ে গেল আমাদের চা খাওয়া। রবিদা আর পিন্টুদা গাড়ির সিট এক্সচেঞ্জ করলো। এতক্ষণ পিন্টুদা চালাচ্ছিল, এবার রবিদা চালাচ্ছে গাড়ি। চলো, শান্তিপুর থেকে চা খেয়ে এবার আমরা রওনা দিলাম কৃষ্ণনগরের দিকে। কৃষ্ণনগর থেকে আমরা যাব লেফট সাইড নবদ্বীপ। হ্যাঁ, এই বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে শান্তিপুর স্টেশনের দিকে, আর আমরা বেরিয়ে যাচ্ছি ফ্লাইওভারের উপর দিয়ে কৃষ্ণনগর। এই ফ্লাইওভারের উপর দিয়ে যখন যাই, যে কোনো ফ্লাইওভারের উপর দিয়ে যেতে আমার খুব মজা লাগে, মানে একটা অদ্ভুত রকমের রোমাঞ্চ অনুভূত হয়। মানে কেমন লাগে আমি ঠিক বলে বোঝাতে পারবো না, নিজেই ফিল করতে পারি। খুব সুন্দর লাগে, মনে হয় পুরো রাস্তাটাই যদি এরকম ফ্লাইওভারের উপর দিয়ে হতো, তাহলে পুরো রাস্তাটাই একই রকমের মজা করতে করতে বা একটা গুড ফিল করতে করতে যেতে পারতাম। আসলে লাইট গুলো লাগানো থাকে ফ্লাইওভারের উপরে, ফ্লাইওভারের রাস্তাটা আরেকটু বেশি চওড়া হয়, রাস্তাটাও ভালো থাকে। চলে এসেছি কৃষ্ণনগর। সামনে কৃষ্ণনগর বাতকুল্লা রোডের যে ক্রসিং, সেই ক্রসিং, তার পাশ দিয়ে গেলে কৃষ্ণনগর স্টেশন। তো আমি কৃষ্ণনগর স্টেশনের দিকে তো যাবো না, আমি যাচ্ছি আজকে নবদ্বীপ। নবদ্বীপ সোজা
গিয়ে লেফট সাইড নিয়েছি। লেফট সাইডে সার্ভিস রোড, ফ্লাইওভারে পুরো উঠবো না, ফ্লাইওভারের রাস্তা যাচ্ছে সোজা শিলিগুড়ি এবং কৃষ্ণনগর টাউনের ভিতর ঢুকছে। তো আমি সেদিকে যাচ্ছি না, আমি লেফট সাইডে সার্ভিস লেন নিয়ে নিয়েছি এবং সেখান থেকে সামনে গিয়ে নবদ্বীপ মোড় পড়বে, সেই নবদ্বীপ মোড় থেকে আমি যাব লেফট সাইডে। এই বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে নবদ্বীপ, বাঁদিকে চলে আসলাম ফ্লাইওভারের নিচ দিয়ে। এই রাস্তাটা সোজা কালনা কাটোয়া হয়ে বর্ধমান চলে যাচ্ছে, বর্ধমানে গিয়ে NH-19 মিশছে, যেটা দিল্লি রোড, ওল্ড মানে নিউ দিল্লি রোড। আরে বাবা, বাম্পার গুলো তো বেশ বড় বড়। আহ, আমার গাড়ির হেডলাইটটা একটু ডিস্টার্ব আছে, হেডলাইটটা মাঝে মাঝে একটু উপরের দিকে উঠে যায়, ঢিলা হয়ে গেছে, নাটটা দেখি সারাতে হবে। সামনেই পড়বে গৌরাঙ্গ সেতু, গৌরাঙ্গ সেতু ক্রস করেই নবদ্বীপ টাউন। গাড়িতে তেল রিজার্ভে নিয়ে নিয়েছিল, তা ফার্স্টে ফুল আপ করলাম। কালকে আমাকে এখান থেকে অফিস যেতে হবে, তো সেই আন্দাজে একবারে তেল ভরে নিলাম। ওরা বেরিয়ে গেছে, ঠিক আছে চলো। এখন আমি যাচ্ছি গৌরাঙ্গ সেতুর উপর দিয়ে, গৌরাঙ্গ সেতু পার করেই গৌরাঙ্গ নগরী নবদ্বীপ। তাই সবাই মিলে একসঙ্গে শুরু করো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সবাই একসাথে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সামনে নবদ্বীপ শহর দেখা যাচ্ছে ব্রিজের উপর দিয়ে, জানি না ক্যামেরায় কতটা আসছে, আমি খুব সুন্দর দেখতে পাচ্ছি, উৎসবের মেজাজ, চারিদিকে আলো। ব্রিজটা খুব ন্যারো, এই ব্রিজটাও সংস্কার হওয়া দরকার, এবং মধ্যেখানে মধ্যেখানে বেশ গর্ত। এই গৌরাঙ্গ সেতু ক্রস করে চলে এসছি এক পার থেকে আরেক পারে গঙ্গার, তো চলে আসলাম গৌরাঙ্গ নগরী নবদ্বীপে। এবার দেখি কোন দিকে যেতে হয়। সামনে বাঁদিকে নবদ্বীপ স্টেশন, নবদ্বীপ স্টেশন পার করে আমরা যাব নবদ্বীপ হাসপাতালের দিকে। কি করে দেখবো কখন থেকে এই পুলিশের গাড়িটার পেছন পেছনই যাচ্ছি? না সাইড, ওর সাইড দেওয়ার ব্যাপার আছে, না আমি সাইড দিয়ে বেরোতে পারবো। এত কাতারে কাতারে মানুষের সমাগম, এই নো এন্ট্রি করে দিয়েছে নাকি? আগে বেরোনোর কোনো উপায় নেই, এইভাবেই যেতে হবে।
প্রতাপনগর হাসপাতাল এদিকে? হ্যাঁ, আচ্ছা। বাপ রে বাপ, দেখো চিনতে পারছো? তাও চিনতে পারছো না, দাঁড়াও দেখছি। এত বছর বিয়ে করেছো, শ্বশুর বাড়ির রাস্তায় চেনো না গো বুড়োদা? আমি বৌদিকে গিয়ে বলবো তো। বাহ, খুব সুন্দর তো। হুম। এই জায়গাটার নাম কি?
যাবে।